তো এই লাইফেই অভ্যেস আছে, ওর মতো মেয়েরা মাঝরাত্রে যা করে ও তাই করবে। ওসব অসুখ টসুখ কিছু না, ওসব ছুতো। আয়ুষ, কিছুক্ষণ আগে যখন তুতুল সেন্সলেস হয়ে গিয়েছিল তখনও কি তোমার এই একই কথাই মনে হয়েছিল যে ওর এই শরীর খারাপটা একটা ছুতো? চুপ করে আছো যে, বলো। মনে হয়নি তো? না, মনে হলে তুমি নিশ্চয়ই ওকে ওইভাবে কোলে নিয়ে এই ঘরে নিয়ে আসতে না? ভুল করেছি, ভুল করেছি, স্বীকার করছি। ওর জন্য আমি নিজেকে অপবিত্র করেছি। আসলে আসলে আমাদের ভেতরের মানুষটাকে তো হাজার চেষ্টা করলেও মেরে ফেলতে পারি না, এটাই হচ্ছে মুশকিল। আর তাই একজনকে সেন্সলেস হতে দেখে নিজেকে আটকে রাখতে পারিনি। তখন মনে ছিল না যে ও যেই কলঙ্কটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার জন্য ওর এই শরীর খারাপের পেছনে সেটাই দায়ী। দিদিয়া, আসার পর থেকে অনেক অপমান সহ্য করেছি। প্লিজ, আমি হাত জোড় করছি, এবার অন্তত আমাকে একটু রেহাই দে। আর তুই যদি এই ঘর থেকে এখন না যাস তাহলে এই কথাগুলো আমাকে কিন্তু আরো আরো অনেকবার শুনতে হবে। মিতুল তার আগে বাড়ি চলে যাবে। আয়ুষ প্লিজ, এই কথাটা তুমি বলো না। দেখো, কালকের কথাটা কালকে ভাবা যাবে না। কাল বললে হবে না। আমি জানি তোমাদের বাড়িতে 3 রাত্রি থাকা আমার কর্তব্য, এটাই রিচুয়াল। আর আমি থাকতাম, কিন্তু তখন তো আমার জানা ছিল না। তখন আমার জানা ছিল না যে ও এই বাড়িতে। আমি এই বাড়িতে থাকতে আসিনি, থাকতে চাইও নি। আর আমি চাইও নি যে তোদের একটা শুভ অনুষ্ঠানে কোনো বাধা বিঘ্ন ঘটাতে। আমি তো বিপদে পড়ে আমি এসেছিলাম, আর তারপর তুই আমাকে আটকে দিয়েছিস, তুই আমাকে যেতে দিসনি, সেটা অন্তত বল দিদিয়া। তোমার আবার বেশি দয়া। আরে মিতুল, দয়া দেখানোর ইচ্ছা হলো না অ্যাকচুয়াল কোনো দরিদ্র মানুষকে দেখে, ওরকম একটা ফালতু মেয়েকে না। জানি আয়ুষ, তুতুলকে চোখের সামনে দেখে তোমার খুব কষ্ট হচ্ছে। তোমার আবার সব মনে পড়ে যাচ্ছে, আর তোমার কষ্টের প্রকাশ তুমি এইভাবে করছো। আমি যদি সত্যি তুতুলকে দয়া না করতাম তাহলে সব থেকে বেশি অখুশি হতে তুমি। দিদি, আমি আসছি। আসছি মানে? পাগল হয়েছিস নাকি? কত রাত হয়েছে বলতো? এত রাতে তুই একা একা কোথায় যাবি? তোর কোথাও যাওয়ার জায়গা আছে নাকি? নিজের দোষে তো সব জায়গাগুলি খুঁয়েছিস। কোথাও যাওয়া হবে না, তুই এখানেই থাকবি, কোথাও যাবি না, বুঝেছিস? আয়ুষের উপর রাগ করে তুই তার রাস্তায় গিয়ে থাকতে পারবি না। আমি কার উপর রাগ করিনি দিদিয়া। আসলে আমি তোদের এই এমন আনন্দের অনুষ্ঠানটা নষ্ট করতে চাইনি। প্লিজ, তুই আমাকে জোর করিস না, আমি আসছি। আর বাবা, ছেড়ে দাও না, তোমারই বা এত কি আছে? এসব মেয়েরা একটা ডাল থেকে আর একটা ডালে খুব ইজিলি চলে যেতে পারে। তোমার মতো মেয়েদেরকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। প্লিজ আয়ুষ, এবার তুমি থামো। অনেক কথা বলেছো তুমি। মেয়েটার শরীরটা সত্যিই ভালো নয়, ওর পালস রেটটা সত্যিই খুব কম। তবু তোমার একটা কথা বলছি, মনে রেখো মিতুল, এসব মেয়েরা না ঠিকই বেঁচে থাকে, এদের চট করে কিছু হয় না। পাপ যাবে কোথায়? এই পৃথিবীতেই তার দাম শোধ করতে হবে। অনেকক্ষণ থেকে অনেক আজে বাজে কথা বলছেন আপনি আমাকে। এবার যদি আমি আপনাকে ঘুরিয়ে প্রশ্ন করি যে আপনার আমাকে এত কথা বলার অধিকার আছে নাকি, তখন আপনি কি উত্তর দেবেন? কোন অধিকারে আপনি আমাকে এতগুলো কথা বলছেন? আমি কিন্তু আপনার একটা কথা শুনতে বাধ্য নই। চুপ করে আছি বলে এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই যে আমি কোনো কথার উত্তর দিতে জানি না। আমার দিদি আমাকে যা খুশি তাই বলতে পারে, কিন্তু আপনি না। আপনার বলার দিন শেষ হয়ে গেছে। একজন অনাত্মীয় পরস্ত্রীকে আপনি কোন সাহসে অপমান করেন? কোন অধিকারে? জবাব দিন।
দেখো দেখো, একেই তুমি সাহায্য করেছিলে না? এর জন্যই তো তোমার দরদ উঠতে উঠেছিল। দেখো দেখো কেমন অপাত্রে দান করেছে সব। তোমার সামনেই তোমার হাজবেন্ডকে কিরকমভাবে ইনসাল্ট করেছে। আপনি কিন্তু এখন আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। ঠিক কোন অধিকারে আপনি আমাকে এই সমস্ত কথা শোনাচ্ছেন? উত্তর দিতে পারবেন না, কারণ উত্তরটা আপনার কাছে নেই। কাউকে কিছু বলার আগে একবার ভেবে দেখবেন যে তাকে সেই কথাগুলো বলার অধিকারটা আপনার আছে কিনা। শাট আপ! জাস্ট শাট ইওর মাউথ। মিতুল, তুমি ওকে সাবধান করে দাও, এবার কিন্তু আমি ওর গায়ে হাত তুলে দেবো। আপনার মতো ভদ্রলোককে কি সেটা মানায়? আর পরস্ত্রীর গায়ে হাত তুলবেন, তার স্বামী আপনাকে ছেড়ে দেবে? আজ না হোক কাল ঋষি তো ফিরে আসবেই। আর কেউ জানুক না জানুক, আমি অন্তত জানি যে ঋষি আমাকে ছেড়ে দিয়ে যায়নি। ঋষি পালিয়ে যাওয়ার মতো ছেলে না, বরং বুক দিয়ে আঁকড়ে রাখার মতো ছেলে। ওই একটা নাম শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব। ওই ঋষি একদিন আমার হাতে খুন হবে। আয়ুষ, কুল ডাউন আয়ুষ। কি করছো কি তুমি? তোমার এত উত্তেজিত হওয়ার মতো সত্যি কিছু হয়নি। অনেকক্ষণ তোমার আঘাত, অপমান, অসম্মান, উপেক্ষা সব সহ্য করেছি, তবু সব কিছুর একটা সীমা থাকে আয়ুষ। তাই তোমাকে আমার পাল্টা আঘাত করতে হলো। আজ আমার জীবনে যা কিছু সব তোমার জন্য আয়ুষ, অথচ তোমাকে কোনো কলঙ্ক আর দুর্নামে জড়াবো না বলেই আমি সরে এসেছি। তবু তুমি আমাকে অপমান করতে ছাড়ছো না। আজ যদি আমি আমার বাচ্চার পরিচয় সবার সামনে তুলে ধরি, তাহলে তোমাদের সংসার খেলাঘরের মতো ভেঙে পড়বে। সেটা কি তুমি জানো? আর তোমার সন্তানের দায় অন্য একজন মাথা পেতে নিয়েছে, আর তাকে তুমি খুন করার কথা বলছো। এমন ঘটনা ঘটলে আমিও তো চুপ করে থাকবো না আয়ুষ। আমিও তো সত্যের হাতে ধরবো। তুতুল, তুতুল তুই শুয়ে পড়, শুয়ে পড়। আমার কথা শোন তুতুল, আমি তো বলছি শুয়ে পড়তে। অনেক অবাধ্য হয়েছিস, বাকি জীবনটা বাধ্য হওয়ার চেষ্টা কর, তাতে তোর ভালোই হবে। শুয়ে পড়। আয়ুষ, আয়ুষ তুমি ঘরে যাও। দিদি, আমি তবে এখানে থাকবো যদি তুই এক্ষুনি ঘর থেকে তোর ঘরে যাস। সত্যি তো তোর নতুন বিয়ে হয়েছে, এখন তো তোর বর তোকে একটু বেশি করে কাছে চাইতেই পারে। সেটা তো কোনো অন্যায় নয়। যা, তুই ঘরে যা। আমি তো বলছি, আমার শরীর খারাপ হলে আমি নিচে তোকে ডাকবো, তুই ঘরে যা এখন। তুতুল, তুই আমার কথা দিলি কিন্তু, তোর শরীর খারাপ হলেই তুই আমাকে ডাকবি। কথা দিলাম দিদিয়া, আমি তোকে ডাকবো, কিন্তু তুই এখন তোর ঘরে যা। দেখা হলো যে শিহরণ, শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমানে যেন মল্লারে বাজে অভিসারিকার মেঘদূত। আয়ুষ, অভিসারিকার মেঘদূত। চলো ঘরে চল। দেখা হলো যে শিহরণ, শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমানে যেন মল্লারে বাজে অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত। আর তোমাকেও বলছি মধু, অনেক তো করলে, 3-4টে জীবন নষ্ট করে দিলে, কিন্তু তোমার কি লাভ হলো? তোমার পাওনার খাতায় তো শূন্যই থেকে গেল। শোনো, তুমি যদি আমাকে 24 ঘন্টার মধ্যে না জানাও যে ঋষিকে কোথায় রেখেছো আর তাকে ছেড়ে না দিলে, তখন দেখবে সাবিত্রী চট্টোপাধ্যায় কি করতে পারে। চোখের তারা